বন্দ্যোপাধ্যায় জানেন যে হিন্দু পুণ্যার্থীরা কষ্ট সহ্য করে নেবে, অন্য কোনো ধর্ম সম্প্রদায় হলে তাহলে তুলকালাম হয়ে যেত। আমি শোনাই একবার, সেখানে আসা হিন্দু পুণ্যার্থীরা যারা গঙ্গাসাগরে এসেছেন তারা সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখে কি বলছেন একবার শুনুন। व्यवस्था तो बहुत गलत है। किसी भी नारी के लिए कोई व्यवस्था नहीं है, नारी के लिए कोई व्यवस्था नहीं है। जो होना चाहिए, जो प्रयागराज में हुआ वो नहीं हुआ। नारी एक खुल करके बस अंग को खोल करके एडजस्ट नहीं है, उसके लिए रूम चाहिए था, यदि चाहिए था पांच किया, 5 एडजस्टमेंट को 5 किया, 5 एडजस्टमेंट। जो प्रयागराज में जो विधि व्यवस्था था वो और चीज नहीं है यहाँ। पहली बार आ रहा है क्या? पहले बार आ रहा है। कुंभ में गए थे कभी? अभी वहाँ प्रयागराज गए थे। प्रयागराज गए थे, वहाँ पे कैसा था व्यवस्था? वहाँ पर बहुत अच्छा व्यवस्था है। यहाँ पे पैदल ज्यादा आना पड़ रहा है? बहुत दूर पैदल आना। মেয়েদের জন্য বন্দোবস্ত নেই, কোন রকমের চেঞ্জিং রুম নেই, প্রয়াগরাজের মতো ব্যবস্থাপনা নেই, সেখানকার পুণ্যার্থীরা বলছেন। শুধুমাত্র তা নয়, আমি এর সঙ্গে সঙ্গে শোনাবো আরো একজনের বক্তব্য, যিনি গোটা দেশ ভ্রমণ করেছেন, তিনি কেদার গেছেন, বদ্রী গেছেন, স্বামী বিকশানন্দ মহারাজ। তিনি কি বলছেন এসে পুণ্য স্নান থেকে? কি আফসোস, কি কোন খেদ, কি ছবি তিনি তুলে ধরেছেন, কি আফসোস তিনি ক্যামেরার সামনে প্রকাশ করলেন, একবার শুনুন স্বামী বিকশানন্দ মহারাজের বক্তব্য। হচ্ছে সাধু সন্ন্যাসীদেরই মেলা, তারা যদি ঠিক তাদের মতন ব্যবস্থা না পায়, হ্যাঁ, সেটা শুধু আমরা তো অনুভব করতে পারছি, যারা ব্যবস্থাটা চালাচ্ছে তাদের একটা এমন ভাবে আমাদের মানে নেগলিজেন্সি করে রেখেছে, তার হাব ভাবে বোঝা যাচ্ছে কতটা নেগলিজেন্সি। আর সেটা হয়তো বাই অর্ডার পুরো বোঝা যাচ্ছে, প্ল্যানিং হিন্দু সনাতনী বলে। আর এইটা একমাত্র পশ্চিমবঙ্গের জন্য, হ্যাঁ, পশ্চিমবঙ্গের জন্য সম্ভব। আমার এটাই ফার্স্ট, আর আমার বিচারধারা বলে এটাই আমার লাস্ট। হ্যাঁ, কারণ এখানে যতদিন না একটা নতুন সূর্য উঠে নতুন একটা পরিবর্তন না আসে, আশা করি সেটা বুঝতে পারছেন কিসের পরিবর্তন। এটা হওয়া খুবই দরকার। আবার নতুন হাওয়ায় নতুন পরিবর্তন আমরা আবার আসবো না, যেন অতটা ঘেন্না করছি না, কিন্তু হাওয়াটা আমাদের কাছে স্যুট করছে না, ওই পরিবর্তনের জন্য সুইটেবল নয়। এই কথা বলছেন স্বামী বিকশানন্দ মহারাজ। তিনি নিজে একজন বাঙালি, তিনি নিজের হোমল্যান্ড যাকে বলা হয়, যে ভূমিতে জন্মেছেন সেই ভূমিতে তিনি এসেছিলেন পুণ্য অর্জন করার জন্য। তিনি গঙ্গা স্নানটা তাদের কাছে পুণ্য, পবিত্র তিথিতে গঙ্গা স্নান, তার জন্য তারা অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারেন, যান। সেইটুকু তাদের ভক্তি আস্থাকে সম্মান জানাতে পারল না রাজ্য সরকার। তিনি বলছেন যে কারণ নির্দেশে কি এত অবহেলা, তাহলে কার নির্দেশ অবহেলা? তিনি বলছেন যে এখানে আর আসবো না, ভালো লাগছে না, এখানে আসবো না, এখানে ভালো লাগছে না, এখানকার হাওয়াটা ভালো লাগছে না। আমি জানি না যে স্বামী বিকশানন্দ মহারাজ কোন হাওয়ার কথা বলছেন, যে কিন্তু নিঃসন্দেহে এখানকার একটা হাওয়া তো আছেই। এই যে সামনে সরস্বতী পুজো, এর আগে আপনাদের মনে আছে গত বছরের কথা, যেখানে স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুলিয়া জারি করে দেওয়া হয়েছিল, সেই পুজো করানো হয়েছিল শুধুমাত্র রিপাবলিক বাংলার খবরের জেরে। এবং আজও বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে আপনারা খবর নিয়ে দেখবেন, যেখানে সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে, সেই মূর্তি করা হচ্ছে, সেখানে হামলা শুরু হয়ে গেছে। কারা করছে, কেন করছে, এটা করার সাহস থেকে পাচ্ছে যে প্রশাসনের দেখার কথা, মিডিয়ার দেখার কথা নয়, রিপাবলিক বাংলার দেখার কথা নয়। অতএব স্বামী বিকশানন্দ মহারাজ যে বলছেন না যে হাওয়াটা এখানকার ঠিক ভালো লাগছে না, এখানে আর আসবো না, এই হাওয়াটা যে ভালো লাগছে না, তা যারা যারা পরিযায়ী মানুষজন, এখানকার ভূমিপুত্র, যারা চাকরি করার জন্য দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন, তারাও যখন দেশে ফেরেন তারাও একই কথা বলেন যে এটা যেন ঠিক চেনা পশ্চিমবঙ্গ নয়। এবারে শীতে ফিরে অনেকেই বেড়াতে গিয়েছিলেন সায়েন্স সিটি অডিটোরিয়াম, অনেকে বেড়াতে গিয়েছিলেন চিড়িয়াখানা, অনেকে বেড়াতে গিয়েছিলেন এই মিলেনিয়াম ঘাট, বিভিন্ন জায়গা। চিড়িয়াখানায় গিয়ে, সায়েন্স সিটি গিয়ে তাদের চক্ষু চড়ক গাছ। তারা বলছেন যে বুঝতে পারছে না যে চিড়িয়াখানা মানে এটা কি আমাদের সে আলিপুর চিড়িয়াখানা নাকি পাকিস্তানের কোনো চিড়িয়াখানা চলে এসেছে। প্রকাশ্য চিড়িয়াখানায়, সেখানে তারা ধর্মীয় আচার উপাচার করছেন। এখানকার হাওয়াটা ভালো নেই বলতে অনেক কিছু বোঝা যায়।
আসলে শুধুমাত্র তোষণের হাওয়া, আর সেই হাওয়া এখন সাইক্লোন হয়ে গেছে। রাজ্যের শাসক দল বুঝতেও পারছেন না কি চলছে। সোশ্যাল মিডিয়াতে চিড়িয়াখানার ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেদিকেই তাকাবেন শুধু চারিদিকে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের প্রচুর প্রচুর মানুষের ভিড়। যেদিকে দু চোখ যাবে শুধুমাত্র বোরখা। প্রশ্ন তাদের নিজস্ব পোশাকে নয়, প্রশ্ন হচ্ছে যে ছবিটা আমরা যে বলি না যে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, ভিড় বদলে যাচ্ছে, মানুষের চরিত্র বদলে যাচ্ছে, আসলে হাওয়াটাই বদলে গেছে। করে মুড়িয়ে নিয়ে তারা প্রতিবাদ করেছিলেন এবং এখানেও তাই। যদি এই মূর্তি কমপ্লিট হয়নি, কাজ শেষ হয়নি, নির্মীয়মান একটি মূর্তি, সেখানে ভাঙচুর চালানো হয়। 22শে জানুয়ারির খবর, মাফ করবেন, 22শে জানুয়ারি পুজোর কথা ছিল। 22শে জানুয়ারি পুজো উপলক্ষে তার আগে মূর্তি তৈরি করা হচ্ছিল, কারণ এই সময়টা রাম মন্দির তৈরি উদ্বোধন হওয়ার পর থেকে একটা 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 প্রচলন শুরু হয়েছে সেখানে। আমরা বলি যে ধর্ম যার যার উৎসব, সবার স্বার্থে শাসক দল বলেছে, কিন্তু তা নয়। ধর্ম যার যার উৎসব তার তার, শুধুমাত্র এই আবহাওয়াটাকে নষ্ট করার জন্য প্রচেষ্টা কিন্তু কিছু কিছু নির্দিষ্ট মানুষজনের। আফসোস হচ্ছে রাজ্যের শাসক দল, প্রশাসন যদি শক্ত হাতে বিষয়টাকে শুরু থেকেই দমন করত, শুরু থেকেই নিয়ন্ত্রণ করত, তাহলে আজকে এই ছবি দেখতে হতো না। সামনে পুজো রয়েছে, পুজোর আগেই মূর্তি ভাঙচুরের খবর পাওয়া গেল। এই ঘটনা ঘটেছে আরামবাগে। আরামবাগ থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমি জানি না যখন এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটে, যখনই আমরা দাবি জানাই যে গ্রেপ্তার করা হোক, তখনই পুলিশ ঠিক কোনো না কোনো ভাবে একটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, আসল অপরাধীদের পরিচয়কে আড়াল করে নকল অপরাধীদের সামনে নিয়ে আসে। ধরনের অভিযোগও রয়েছে। আমি আবারও ফিরে যাই স্বামী বিকশানন্দ মহারাজের কথা। এখানকার হাওয়াটা ঠিক ভালো লাগছে না। একজন সাধু এখানে তীর্থ করতে এসে বলছেন, ভালো অবস্থা পাবেন এটা তো আশা করা অন্যায়। ফলে বাস্তব অভিজ্ঞতার সাথে যা উঠে এসছে তারাই বলছেন পুণ্যার্থীরা। প্রথমত এর আগেও আমি বিধানসভার অভ্যন্তরেও বিভিন্ন আরটিআই যেগুলো করা হয়েছিল গঙ্গাসাগর মেলা নিয়ে, সেখানে কিভাবে দুর্নীতি করা হয়েছে সেগুলো সামনে এসেছিল। আমার ধারণা এবারের ক্ষেত্রেও একই ধরনের। এই হচ্ছে বর্তমান অবস্থা। গঙ্গাসাগর পর্যন্ত বাদ নেই। পুজো হোক, উৎসব হোক, উন্নয়ন হোক, ছত্রে ছত্রে এখানে দুর্নীতি। আর এত দুর্নীতিকে আমার মনে হয় এই রাজ্যে একটা দুর্নীতির উৎসব করা উচিত। গত কয়েকদিন টানা 7 দিন বা 10 দিন ব্যাপী দুর্নীতির উৎসব হবে। দুর্নীতির উৎসবে বিভিন্ন দিন, যে 7 দিন ধরে দুর্নীতির উৎসব চলবে, এক এক দিন এক এক রকমের দুর্নীতিকে শোকেস করা হবে। দুর্নীতির উৎসব হওয়া উচিত এই রাজ্যে। আর সেই দুর্নীতির উৎসবে কতগুলো সবুজ ফাইল থাকবে সেটা বরঞ্চ যারা এই উৎসব অ্যারেঞ্জ করবেন তারা ঠিক করে নেবেন। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিই। দুর্নীতি উৎসবের কথা বলতে মুখ্যমন্ত্রী এবং ডিজির বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি। কারণ যে অসাধারণ ডাকাতিটা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল ডাকাতি দিনে দুপুরে, তারপর ইডি চুপ করে বসে থাকবে এমন ভাবাটার কোনো কারণ ছিল না। অনেকে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যে ইডি কেন ছেড়ে দিল, ইডি কেন চুপ করেছিল। আমি সেদিনকেও আপনাদের বলেছিলাম, তার আগের দিনে জানিয়েছিলাম যে ইডির কাছে খবর ছিল না, না তো মিডিয়ার কাছে খবর ছিল, না তো তৃণমূল কংগ্রেস দলের কাছে খবর ছিল যে মাননীয় ভাবে আসবেন। মুখ্যমন্ত্রী এসেছিলেন চুপি সারে, কোন কনভয় পর্যন্ত তিনি নেননি সেদিন। চুপি সারে এসেছিলেন, ইডির কাছে খবর ছিল না। ইডির যে অফিসাররা, আধিকারিকরা ছিলেন, যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন, তাদের র্যাঙ্ক ছিল রাজ্যের যারা পুলিশ আধিকারিকরা গিয়েছিলেন তাদের থেকে অনেকটা ধাপ নিচে। সেই জায়গা থেকে তারা কোনোভাবে মুখ্যমন্ত্রীকে বাধা দিতে পারতেন না, ডিজির ইনস্ট্রাকশনকে অমান্য করতে পারতেন না, ডিজির যে নির্দেশ সেটা শুনতে হতো। শুধু তাই নয়, তারা হাতে গুনে তাদের সংখ্যা ছিল মাত্র 4 কি 5 জন। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন পুরো ফোর্স নিয়ে, যার সংখ্যা প্রায় 40 থেকে 50 জন। এরপরও আরো একটা বিষয় রয়েছে, মুখ্যমন্ত্রীকে যদি ইডি বাধা দিতে যেত তাহলে কিভাবে বাধা দিত? আমি আগের দিনে প্রশ্ন করেছিলাম। রাজ্যের এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতৃত্ব
যারা নিজেরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শূন্য হয়ে গিয়েছে, তারা এখানে বলতে শুরু করেছে ইডি কেন বাধা দেয়নি। আর ইডি কেন বাধা দেয়নি তার উত্তর তাদের কাছেই রয়েছে। ইডি কিভাবে বাধা দিত? এক, ইডিকে বারণ করতে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি নিয়ে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমি নিয়ে যাব, শুনবো না আপনার কথা। দুই, ইডি বলতে পারতো আমি কিছু দেবো না, মমতা বন্দ্যোপাধ্যায় বলতো আমি ছিনিয়ে নেবো, আমি শুনবো না আপনার কথা। তিন, ইডি বলতে পারতো আপনাকে ঢুকতে দেবো না, মুখ্যমন্ত্রী পুলিশকে ইনস্ট্রাকশন দিত দরজা ভাঙো আমি ফ্ল্যাটে ঢুকবো, ইডি কিচ্ছু করতে পারতো না। আর চার, লাস্ট যে অপশন ছিল ইডির কাছে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ফাইলটা ছিনিয়ে নেওয়া। তাহলে বল প্রয়োগ করতে হতো, যেই মুহূর্তে বল প্রয়োগ করতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে গায়ে হাত দিয়ে দেখানো। সঙ্গে সঙ্গে সেই ইস্যুটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিল থেকে তাল করতে পারতেন, নিচে নেমে এসে তিনি প্রেস কনফারেন্স করতে পারতেন এবং তারপর তিনি গোটা রাজ্য জুড়ে একটা বার্তা দিতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কেন হাত দেওয়া হলো, জবাব চেয়ে জবাব দেওয়া করে রাস্তায় যে দুধেল গাড়ির নাম তো না, এর কোনো গ্যারেন্টি নেই। 12টার কাছাকাছি সময় ইডি সেখান থেকে রেড করছিল, সকাল 6টা থেকে ইডিও অতর্কিতে এসেছিল এবং সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে ইডির অনেকগুলো ফাইলের কপি নেওয়া হয়ে গিয়েছিল, হার্ড ডিস্কটাও প্রায় কপি করা হয়ে গিয়েছিল বলে সূত্রের খবর আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আসলে কি নিয়ে পালিয়েছেন তার কপি হয়তো ইডির কাছে থাকলেও থাকতে পারে। তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি তবু আরো একবার ব্রেকিং নিউজ জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগে বললাম যে মোট 17 ধারায় মামলা দায়ের করার আবেদন করেছে ইডি। মোট 17টা ধারা এখানে দেওয়া হচ্ছে। তথ্য প্রমাণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী এবং খোদ ডিজির বিরুদ্ধে। চুরির অভিযোগ করা হয়েছে, চুরির অভিযোগে মামলা দায়েরের আবেদনও করা হয়েছে। সেক্ষেত্রে যদি এই মামলা দায়ের হয়ে যায় এবং যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, আমি জানি না তাহলে কি হবে, কিন্তু হতেও পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের উচ্চতম আধিকারিক এই ভয়ঙ্কর অপরাধ ঘটনার জন্য তারা গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন এবং সেটা ইলেকশনের আগেই। মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক কাজটা ঘটিয়ে ফেলেছেন, আর উনি আইনের ঊর্ধ্বে নয়, পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়। তার যতই মনে হোক যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, বা তার যতই মনে হোক না কেন যে এখানে বাংলাদেশিদেরকে তোষণ করে তিনি রাখতে পারবেন, নতুন ইম্পোর্টেড দুধেল গাই বানাতে পারবেন, সে গুড়ে বালি।